হচ্ছে। ওকে, আমরা গত দুদিন পড়েছি যেটা, সেটা হলো যে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি পার্ট 1 এন্ড পার্ট 2 পড়েছি। আজকে পড়বো হচ্ছে আমরা পার্ট 3। আজকে আমরা পড়বো হচ্ছে পার্ট 3। এটা গেল কই? আচ্ছা, গতকালকে নেওয়া ক্লাস আমি এখনো আপলোড করিনি। এই আপলোড না করার কারণটা হচ্ছে যে আমার যে গুগল ড্রাইভে যে স্টোরেজ স্টোরেজ ফুল হয়ে গেছে। আজকে আমি 100 জিবি স্টোরেজ পারচেস করব, দেন হচ্ছে ওইটা আপলোড করব। কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে। তো ওই প্রবলেমের কারণে হচ্ছে আমি ইয়ে করতে পারি নাই। তো ইনশাল্লাহ। আমার কি ফোকাস ডিফোকাসের কি অবস্থা? ফোকাস ডিফোকাস। ক্যামেরা। হুম, ঠিক আছে। ওকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি পার্ট 3। এই পাওয়ার অ্যান্ড সিকিউরিটি পার্ট 3 মধ্যে আমরা কি কি পড়বো? আমরা পড়বো হচ্ছে তোমার টাইপস, এক কথা লিখে দিই আমি, ট্র্যাডিশনাল সিকিউরিটি, নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, কালেকটিভ সিকিউরিটি, সিকিউরিটি ডিলেম, সিকিউরিটি ডিলেমা, ব্যালেন্স অফ টেরর, পড়বো জিওপলিটিক্স। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট, যতদূর পর্যন্ত আমরা পড়তে পারি। গতকাল আমরা ইন্টারনাল থ্রেট এবং এক্সটার্নাল থ্রেট, এটা হলো কেন? ওকে। গতকাল আমরা ইন্টারনাল থ্রেট এবং এক্সটার্নাল থ্রেট পড়েছিলাম। আজকে আমরা টাইপস অফ সিকিউরিটির মধ্যে চলে যাবো। আর সিকিউরিটি আমরা পড়েছিলাম। তো বলেছিলাম যে সিকিউরিটি মূলত দুই ধরনের। যার এক ধরনের সিকিউরিটিকে বলা হয় ট্র্যাডিশনাল সিকিউরিটি বা প্রচলিত নিরাপত্তা, সরি, ঐতিহ্যগত নিরাপত্তা। আর একটা হচ্ছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, যার নাম হচ্ছে বাংলায় হচ্ছে অঐতিহ্যগত নিরাপত্তা। ট্র্যাডিশনাল সিকিউরিটির আরেকটি সিনোনিমাস হচ্ছে কনভেনশনাল সিকিউরিটি। আর নন ট্র্যাডিশনাল সিকিউরিটির আরেকটি শিরোনাম বা অপর নাম হচ্ছে নন কনভেনশনাল সিকিউরিটি। তাহলে খেয়াল করো, সিকিউরিটি, তাহলে এই সিকিউরিটি মূলত কয় ধরনের? এই সিকিউরিটি মূলত দুই ধরনের। সিকিউরিটি মূলত দুই ধরনের। যার একটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল সিকিউরিটি।
ট্রাডিশনাল সিকিউরিটি। আর একটাকে কি বলা হচ্ছে? আর একটাকে বলা হচ্ছে তোমার নন ট্রাডিশনাল সিকিউরিটি। এই ফেডারেল সিকিউরিটির আর একটা ইংরেজি কি? কনভেনশনাল সিকিউরিটি। আর এটা কি? নন কনভেনশনাল সিকিউরিটি। এটার বাংলা কি দাঁড়ালো? এটার বাংলা দাঁড়ালো যে ঐতিহ্যগত নিরাপত্তা। ঐতিহ্যগত নিরাপত্তা অবলিক প্রচলিত নিরাপত্তা। তাহলে এটার বাংলা কি দাঁড়াবে? অঐতিহ্যগত, অঐতিহ্যগত নিরাপত্তা অবলিক অপ্রচলিত, অপ্রচলিত নিরাপত্তা। আচ্ছা, তোমরা এটার বাংলাটা দেখো তো ভাইয়া। এটা বাংলা হচ্ছে ঐতিহ্যগত। আচ্ছা, ঐতিহ্যগত বলতে আসলে কি বোঝায়? আচ্ছা বলো, ঐতিহ্যগত বলতে কি বোঝায়? স্যার, যেটা সাধারণভাবে সবসময় হয়ে থাকে। যেটা সাধারণভাবে সবসময় হয়ে থাকে, মানব সভ্যতায় দীর্ঘদিন ধরে যার ঐতিহ্য রয়েছে, অস্তিত্ব রয়েছে, তাই নয় কি? যেমন জি তুমি স্যার। যদি বলো যে আমাদের পহেলা নববর্ষ বা পয়লা বৈশাখ, এই যে বাংলা নববর্ষ, এটা আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান কিনা, কথা বল। জি স্যার, ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তা চালু করেছিল কে? সম্রাট আকবর চালু আকবর। করেছিল। এবং সেখান থেকে এটা প্রচলন ঘটে এবং এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। তাহলে জি স্যার। ঐতিহ্যগত আমরা কোনটাকে বলছি? যেটা মানব ইতিহাসে বা মানব সভ্যতায় বা সমাজ বা রাষ্ট্র বা ব্যবস্থাতে কি রয়েছে, দীর্ঘদিন ধরে যার প্রচলন রয়েছে বা অস্তিত্ব রয়েছে, আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা ঐতিহ্যগত বলি বা প্রচলিত বলি। ঠিক এর অপোজিটটাই হচ্ছে অঐতিহ্যগত বা অপ্রচলিত, যা মানব সমাজে দীর্ঘদিন ধরে যার অস্তিত্ব নাই। মাঝে মধ্যে কি হয়? মাঝে মধ্যে সেটার আবির্ভাব দেখা দেয় হঠাৎ করে। আবির্ভাব দেখা দেয় হঠাৎ। এটা হচ্ছে অঐতিহ্যগত বা অপ্রচলিত। ঐতিহ্যগত নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটিতে মূলত রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আর নন ট্র্যাডিশনাল সিকিউরিটিতে মূলত ব্যক্তি বা মানব নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, রাষ্ট্রের নিরাপত্তা বলতে কি? রাষ্ট্রের ভূখণ্ড কিনা, কথা বল। রাষ্ট্রের জি স্যার। ভূখণ্ড রক্ষা করা কিনা, কথা বল। জি স্যার। রাষ্ট্রের রাষ্ট্রের জনগণকে অন্য দেশের জনগণের হাত থেকে, অন্য দেশের কোন বাহিনীর হত্যাযোগ্য থেকে তাদেরকে রক্ষা করা কিনা, কথা বল। অবশ্যই রাষ্ট্রের সার্বভৌমত্ব কি করা, কথা বলো। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, এটা হচ্ছে ঐতিহ্যগত নিরাপত্তা। এখন আসো, যে কোনো দেশ যদি অন্য একটি দেশের কোনো ভূখণ্ড দখল করে নেয়, তাহলে সেই ভূখণ্ড দখল মুক্ত করতে হইলে তাকে কি করতে হবে? অবশ্যই সেই দেশের বিপক্ষে মিলিটারি উইপন্স ব্যবহার করতে হবে, নাকি হবে না? জি স্যার, অবশ্যই হবে স্যার। ভারত যদি আমাদের রাষ্ট্রের কোনো একটি অংশ দখল করে নিতে চায় বা দখল করে নেয়, তাহলে ভারতের এই দখলদারিত্বের অবসান ঘটাতে গেলে অবশ্যই তার বিপক্ষে কি করতে হবে? অস্ত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য যখন সামরিক শক্তির প্রয়োগ ঘটানো হয়, সামরিক শক্তির প্রয়োগ ঘটিয়ে যে নিরাপত্তা রক্ষা করা হয়, সেটাকেই বলা হয় কি? সেটাকেই বলা হয় প্রচলিত নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটি। তাহলে দেখো তো, এই যে একটা রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যুদ্ধ, একটা রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যুদ্ধ বা দখল দখল বা গণহত্যা, বলতো এগুলো কি নতুন কোনো বিষয়, নাকি হাজার হাজার বছর আগের থেকে মানব সভ্যতার, মানে মানব সমাজে এর অস্তিত্ব রয়েছে, কথা।
জি স্যার, এগুলোর অস্তিত্ব রয়েছে হাজার হাজার তাহলে বছর ধরে। কোন দেশ যদি তোমাকে আক্রমণ করে, কোন দেশ যদি তোমাকে দখল করে, কোন দেশ যদি তোমাদের এই জনগণের উপরে গণহত্যা চালায়, সেটাকে সেটা থেকে নিজ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য অবশ্যই মিলিটারি উইপন্স ব্যবহার করার প্রয়োজন পড়বে। তাহলে আমরা কি বললাম? সামরিক বল প্রয়োগের মাধ্যমে, শক্তি ব্যবহার করার মাধ্যমে কিংবা সামরিক সরঞ্জাম ব্যবহার করার মাধ্যমে যখন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তখনই সেটাকে বলা হয় ট্র্যাডিশনাল সিকিউরিটি বা কনভেনশনাল সিকিউরিটি বা ঐতিহ্যগত নিরাপত্তা, প্রচলিত কিন্তু। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? এইবার আসো, তাহলে অঐতিহ্যগত নিরাপত্তা কোনটি, নন ট্র্যাডিশনাল সিকিউরিটি কোনটি, বা নন কনভেনশনাল সিকিউরিটি কোনটি? হ্যাঁ, যে নিরাপত্তা রক্ষা করা যায় না সামরিক শক্তি প্রয়োগ করার মাধ্যমে, অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগ না করে অন্যান্য অনুষঙ্গকে কাজে লাগিয়ে যখন নিরাপত্তা রক্ষা করা হয়, যার মূল টার্গেট থাকে ব্যক্তির নিরাপত্তা বা মানব নিরাপত্তা, তখনই সেটাকে কি বলা হয়? তখনই সেটাকে বলা হয় নন ট্রেডিশনাল সিকিউরিটি বা নন কনভেনশনাল সিকিউরিটি। কোভিড-19, এখন কোভিড-19 কথা যদি বলি, এই কোভিড-19 কি মানব সমাজে দীর্ঘদিন ধরে অবস্থান, তার অস্তিত্ব ছিল, নাকি 2019 সালে হঠাৎ করে আবির্ভাব ঘটে? হঠাৎ করে আবির্ভাব হয়েছে স্যার। তাহলে করোনা যে ভাইরাস, এই ভাইরাস অর্থাৎ তোমাকে তোমার 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 ভাইকে যখন অ্যাটাক করলো, করোনায় যখন তোমার ভাই অ্যাটাক করলো, তখন কি তুমি করোনাকে অস্ত্র তাক করে বলতে পেরেছো যে আর যদি আমার পরিবারের কাউকে তুমি অ্যাটাক করো, তাহলে তোমাকে গুলি করে মেরে ফেলবো? এটা কি সম্ভব? না স্যার, না স্যার, এটা সম্ভব না। সম্ভব না। তাহলে এটা কি কি হবে? এটা অস্ত্রের মাধ্যমে সম্ভব না। তোমাকে কি করতে হবে? সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে, মাস্ক পরিধান করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এবং কোভিড এর যে টিকা, টিকা গ্রহণ করে কোভিড থেকে বা করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে। তাহলে এই যে কোভিড-19 থেকে নিজেকে বাঁচানোর জন্য, বা আমরা যদি বলি সেটা কি, সেটা হলো যে স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার, তাহলে স্কিন ক্যান্সার থেকে যদি তোমাকে বাঁচতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? কথা বলো। তোমাকে অবশ্যই বায়ুমণ্ডলের ওজোন লেয়ার রক্ষা করতে হবে। আর ওজোন লেয়ার রক্ষা করতে গেলে তোমাকে কি করতে হবে? ক্লোরো ফ্লোরো কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে। তাহলে এই যে স্কিন ক্যান্সার রোধ করার জন্য, এটা নিশ্চয় সামরিক শক্তি প্রয়োগ করা হবে না। এটা কি করতে হবে? যে সকল কর্মকাণ্ড সিএফসি নিঃসরণের মাত্রা বাড়াচ্ছে, সে সকল কর্মকাণ্ডকে কি করতে হবে? সিএফসি বিহীন করতে হবে। কিংবা জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন কিংবা খাদ্য সংকট, খাদ্য সংকট, এগুলো কি সামরিক শক্তি প্রয়োগ করার মাধ্যমে মোকাবেলা করা যাবে? যাবে না। যে সকল সংকট মোকাবেলা করা যায় না সামরিক শক্তি প্রয়োগ করার মাধ্যমে, অর্থাৎ সামরিক শক্তির ব্যবহার না করে অন্যান্য অনুষঙ্গকে কাজে লাগিয়ে যখন ব্যক্তি বা মানব নিরাপত্তা নিশ্চিত করা হয়, তখনই সেটাকে বলা হয় কি, তখনই সেটাকে বলা হয় নন ট্র্যাডিশনাল সিকিউরিটি বা নন কনভেনশনাল সিকিউরিটি বা ঐতিহ্যগত নিরাপত্তা বা অপ্রচলিত নিরাপত্তা। আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পেরেছো। জি স্যার। একদম ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার, তাহলে আমাদের যে পিএম আছে বা প্রধান উপদেষ্টা আছে, ওনার যে নিরাপত্তা ব্যবস্থা, এটা কি ট্রেডিশনাল না নন ট্রেডিশনাল? নন ট্র্যাডিশনাল। জি স্যার। পিএম এর নিরাপত্তার জন্য কি কাজ করা হয় বলো? পিএম এর নিরাপত্তার জন্য তারা দায়িত্ব থাকে, এটার নাম কি? এসএসএফ। এসএসএফ। পাশাপাশি আরেকটি বাহিনীর নাম কি? এসপিবিএন। এসপিবিএন, জি স্যার। তাই না? এদের জি সাথে স্যার। কি থাকে? মুয়া থাকে লিথাল না ওয়েপেন অস্ত্র থাকে। থাকে? জি স্যার, লিথাল ওয়েপেন ওয়েপন থাকে। থাকে। তাই? তার মানে এটা জি স্যার। অবশ্যই তোমার
ওকে, এইবার আসো কালেকটিভ সিকিউরিটি। কালেকটিভ সিকিউরিটি বাংলা কি? এর বাংলা হচ্ছে যৌথ নিরাপত্তা বা সমষ্টিগত সমষ্টিগত নিরাপত্তা। কালেকটিভ সিকিউরিটি যার বাংলা কি? যার বাংলা হচ্ছে যৌথ নিরাপত্তা বা সমষ্টিগত নিরাপত্তা। এবার আসো কালেকটিভ সিকিউরিটির মধ্যে কোনো একক কনসেপ্ট, এটা কি একক কোনো কনসেপ্ট? কথা বলো। স্যার কয়েকটি দেশ মিলিয়ে একটি কনসেপ্ট স্যার। ভেরি গুড, তার মানে কোন একক রাষ্ট্রের জন্য, না স্যার, কয়েকটি নাকি রাষ্ট্রের জন্য। কয়েকটি রাষ্ট্রের জন্য? জি স্যার, কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রের জন্য। জন্য। অর্থাৎ যখন কোন একটি বিশেষ শক্তি কতিপয় রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে কাজ করে, তখন যে রাষ্ট্রগুলো হুমকির মধ্যে পড়লো, এই রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলের নিরাপত্তা যখন রক্ষা করবে, তখনই সেটাকে বলা হবে কি? কালেকটিভ সিকিউরিটি বলা হবে। কেন? ধরে নাও এই যে ঢাকা ইউনিভার্সিটি, তার পাশে আছে কি? তার পাশে আছে নীলক্ষেত। আমি একটু অন্যভাবে বলছি, ঢাকা ইউনিভার্সিটি, তার পাশে কি আছে? তার পাশে আছে নীলক্ষেত। তবে ডিসি মাসুদ যে ওই ছেলেটাকে ভাই বলছে, ভাই বলে কিন্তু ডিসি মাসুদ কিন্তু অনেক অন্যায় করে ফেলছে, এটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার, বহুত অন্যায় করে ফেলছে। তার প্যান্ট খুইলা পাছা লাল করা দরকার ছিল স্যার। তুমি চিন্তা করো যে এই যে সকল পোলাপান, এরাই কিন্তু জুলাইয়ের যে চেতনা, এই চেতনাগুলোকে বিতর্কিত করতেছে। অ্যাকচুয়ালি স্যার। আমার কথা যে যদি 32 ভাঙতে হয় তে রাষ্ট্রীয়ভাবে ভাঙা হোক। পুলিশ কেন এখানে রয়েছে? পুলিশ তো গভর্নমেন্টের অর্ডারে রয়েছে, তুমি পুলিশের উপর কেন চড়াও হচ্ছে? ডিসি মাসুদের উপর তুমি কেন চড়াও হচ্ছে? তার দায়িত্ব যে সেটা সে পালন করবে। তুমি যাবে ভাঙতে উৎসুক জনতা, সেটাকে বাধা দিবে, এটা তার দায়িত্ব। বাধা কেন দিচ্ছে এইটা কি তুমি বুঝো না? তুমি কথায় কথা ইংলিশ বলো, ফেরা ফেরার আতুর ঘর, সব ঠিক আছে, এটা ভাঙলে এটা রাষ্ট্রের উপর প্রেশার ক্রিয়েট করে যে এটাকে ভেঙে দেওয়া হোক। রাষ্ট্রীয় উদ্যোগে এটাকে ভেঙে দেখ, এটাকে ভেঙে দিক। কিন্তু তোমরা এই যে যা 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 করতেছো, পুলিশকে মানতেছো না, সেনাবাহিনীকে মানতেছো না, এটা তো বাবা ঠিক না। তোমাকে ভাই বলছে, তাতে তোমার একদম 14 গোষ্ঠী অপমান হয়ে গেছে, এটাও তো ঠিক না। ডিসি মাসুদ, তাই না? পুলিশ জনতা ভাই ভাই একটা কথা আছে। তুমি যদি একজন পুলিশ অফিসারকে ভাই মনে করতে না পারো, পুলিশ অফিসার যদি তোমাকে ভাই মনে না করতে পারে, তাহলে তো এখানে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো খুবই অতিরঞ্জিত হচ্ছে, যেটা ঠিক না। শেখ হাসিনার বিচার হোক, তার ফাঁসি হোক, এটা 24-এ যে ঘটনা সে ঘটাইছে, বিগত 16-17 বছরে তিনি যে ঘটনাগুলো ঘটাইছে, এটা তার প্রাপ্য, এটা তার প্রাপ্য। ওইটার সাথে আমাদের দ্বিমত নাই। বাট জুলাইয়ের চেতনা, যে তুমি জুলাইয়ের আন্দোলনে ছিলা, এবং আবার এই এই বর্তমান সময়ে তুমি যেভাবে অবরোধ করতেছো, শাহবাগ আটকাই দিচ্ছ, 32 ধানমন্ডি 32 আটকাই দিচ্ছ, এগুলোর কারণে মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে। আর তখনই কিন্তু মানুষ মনে করবে যে আসলে হয়তো বা জুলাই ঠিক ছিল না। হ্যাঁ, জুলাই ঠিক মতো আগাচ্ছে না। আসলে বিরক্ত হয় স্যার আমি, প্রচুর মানুষ। হ্যাঁ, মানুষ কিন্তু বিরক্ত হয়। এখন চিন্তা করো, নীলক্ষেতে একটা দোকান আছে না, রয়্যাল? নীলক্ষেতে একটা তেহারির দোকান আছে, নাম হচ্ছে রয়্যাল তেহারি। তোমরা তো চিনো কিনা? স্যার চিনি স্যার। চিনো। ছোট্ট দোকান, আর তেহারি খাইতে খুবই সুস্বাদু। এখন ধরে নাও ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী এই রয়্যাল তেহারির দোকানে তেহারি খাইতে গেল। তেহারি তারা খায়, বিল করলো কত? 400 টাকা। বাট তারা দিল কত? 200 টাকা।
এইটা নিয়ে রয়েল তেহারির যে দোকানের দায়িত্বে যে আছে তার সাথে এই শিক্ষার্থীর গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। কারণ ওদেরই কিন্তু একটা সিন্ডিকেট আছে, ওদেরই কিন্তু একটা সিন্ডিকেট আছে, কিন্তু দোকান মালিক সমিতির সিন্ডিকেট আছে। এটা কিন্তু একটা চিন্তা করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, জুলাইয়ের অভ্যুত্থান আমরা করেছি, শেখ হাসিনার মতো স্বৈর শাসককে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি, তাহলে এ কোথাকার কে, এ তেহারি বেঁচে খায়। এরা কি করলো, এই দুজন শিক্ষার্থী এরা ধরে ঘুষি দিল। ঘুষি যখন দিল তখন এ আর বসে না, এও কি করছে, এও দুইটা ঘুষি দিয়ে দিল। তখন এবং অন্যান্য দোকানদারও এগিয়ে আসবে। তখন এই দুটো শিক্ষার্থী কি করবে, এই দুটো শিক্ষার্থী দেখবে যে ক্যাম্পাসে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে রয়্যাল তেহারি ঘরের লোকজন আমাদেরকে ধরে মারছে, আমাদেরকে আটকে রেখেছে, তোরা দ্রুত চলে আয়। মার খাইছে কয়জন? দুইজন স্যার, চারজন, দুইজন দুইজন চারজন। না, দুইজন খাইছে, এরা এরা বাদ, ওদের কথা বাদ, দুইজন, দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার খাইছে, তাই না? জি কিন্তু স্যার। যখন ফোন করে দিল যে আমাদের গায়ে হাত দিয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা চেতনা গড়ে উঠল যে আমাদের গায়ে হাত দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গায়ে হাত দিয়েছে। এই চিন্তা করে দেখবে যে কয়জন স্টুডেন্ট এখান থেকে চলে আসবে বলতো, 1,000 বা 5,000 শিক্ষার্থী নীলক্ষেত তেহারির দোকানে চলে আসবে। এসে কি করবে, এসে ভাঙচুর করে ওদের দুজনকে উদ্ধার করবে। ওই নীলক্ষেতের তেহারি যে বড় বড় ড্যাক ছিল, ড্যাক গুলো মাথায় করে নিয়ে যায় ক্যাম্পাসে, নিয়ে যাবে, ভাগ করে খাবে। তাহলে দেখো, মার খেয়েছে দুইজন, চেতনাতে কি বলা হয়েছে, আমরা সকলেই মার খেয়েছি, আমরা সকলে অপমানিত হয়েছে। এই চিন্তা করে সকলেই এগিয়ে আসলো। এগিয়ে এসে তারা কি করলো, নিজেদের নিরাপত্তা রক্ষা করলো। আন্তর্জাতিক রাজনীতিতে এরকম ঘটনা ঘটে। অর্থাৎ মানে কালেক্টিভ সিকিউরিটির মূল কথা হচ্ছে যে সকলের নিরাপত্তা, প্রত্যেকের প্রত্যেকের নিরাপত্তা সকল। এটি এমন এক ধরনের ব্যবস্থা, যে ব্যবস্থাতে বলা হবে যে আমাদের মধ্যে যদি কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, তাহলে আমরা সকল রাষ্ট্র মনে করব আমরা প্রত্যেকটা রাষ্ট্রে আক্রান্ত হয়েছি, এবং এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সম্মিলিতভাবে সামরিক আগ্রাসন চালিয়ে সকলেরই নিরাপত্তা রক্ষা করব। দ্যাট ইজ কল্ড কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা। মানে তুমি যদি বলো ন্যাট, ন্যাটটা কি? ন্যাটটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি, অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি, যা 4 এপ্রিল 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বসে 12টি দেশ কি করলো, স্বাক্ষর করলো উত্তর আটলান্টিক চুক্তি। এই উত্তর আটলান্টিক চুক্তির 5 নং মূলনীতিতে বলা হয়েছে, কি বলা হয়েছে, এই চুক্তিতে স্বাক্ষরকারী কোন দেশ যদি এই চুক্তির বাইরের কোন দেশ দ্বারা আক্রান্ত হয়, তাহলে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো মনে করবে আমরা সকলেই আক্রান্ত হয়েছি, আক্রমণের শিকার হয়েছি। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই চুক্তিতে স্বাক্ষরকারী সকল রাষ্ট্র যৌথভাবে সামরিক আগ্রাসন চালিয়ে সকলেরই নিরাপত্তা রক্ষা। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের নাম কি, কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা। অর্থাৎ সম্মিলিত সামরিক আগ্রাসন পরিচালনা করার মাধ্যমে যখন সকলের নিরাপত্তা রক্ষা করা হয়, তখনই সেটাকে বলা হয় কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা। তাহলে আমরা যদি এখন ন্যাটোর কথা যদি বলি, যে ন্যাটো ভুক্ত কোন একটি রাষ্ট্র, এখন ধরে নাও চীন যদি, চীন যদি ইউকে কে আক্রমণ করে, চীন যদি যুক্তরাজ্যকে, চীন ধরে নাও, চীন যদি আমেরিকাকে আক্রমণ করে, তাহলে কিন্তু আমেরিকা একা আক্রান্ত হয়নি, টোটাল কতটি দেশ আক্রান্ত হয়েছে, ন্যাটোভুক্ত 32টা দেশ। তখন ন্যাটোভুক্ত 32টা দেশ কার উপর আক্রমণ চালাবে, কথা বলো, আক্রমণ চায়নার চালাবে উপরে স্যার। চীনের উপরে। তখন তখন ন্যাটোভুক্ত দেশগুলো চিন্তা করবে, চীন আজ আমেরিকার মতো দেশকে আক্রমণ করেছে, যদি চীনকে থামিয়ে না দেওয়া যায়, যদি চীনকে দুর্বল না করে দেওয়া যায়, তাহলে আজ আমেরিকাকে আক্রমণ করলো, কালকে ফ্রান্সকে আক্রমণ করবে, এরপর কানাডাকে আক্রমণ করবে, ব্রিটেনকে আক্রমণ করবে, এভাবে আমাদের সকলেরই নিরাপত্তা বিঘ্নিত হবে। তাহলে এই যে 32টা দেশ তখন সম্মিলিতভাবে চীনের উপরে সামরিক আগ্রাসন চালিয়ে চীনকে ধ্বংস করে দিয়ে সকলেরই নিরাপত্তা রক্ষা করলো। দ্যাট ইজ কল্ড কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা বা সমষ্টিগত নিরাপত্তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পারছো নাকি পারো নাই? জি স্যার, ক্লিয়ার স্যার।
ওকে, এরপরে সিকিউরিটি, সিকিউরিটি ডিলেমা। বলো সিকিউরিটি ডিলেমাটা কি? পারবে না? না স্যার। ভুলে গেছি স্যার। হ্যাঁ, ভুলে গেছি স্যার, এখন মনে পড়ছে না। সিকিউরিটি ডিলেমার বাংলা কি? নিরাপত্তা দ্বিধা বা নিরাপত্তার উভয় সংকট। সিকিউরিটি ডিলেমা, যার বাংলা কি? নিরাপত্তা দ্বিধা বা নিরাপত্তার উভয় সংকট। এখন আসো, দেখো, দেখো পৃথিবীতে সবার আগে পরমাণু অস্ত্রের মালিক হলো 1945-এ কোন রাষ্ট্রটি? কথা বলো। আমেরিকা। আমেরিকা মালিক হলো, তাই না? আমেরিকা যখন মালিক হলো তখন আমেরিকার নিরাপত্তা রক্ষা হলো। আমেরিকার নিরাপত্তা রক্ষা হলো কিনা? কথা বলো। রক্ষা হলো, কিন্তু জি স্যার। কার নিরাপত্তা বিঘ্নিত হলো? কথা বলো। রাশিয়ার নিরাপত্তা রাশ- বিঘ্নিত হলো, তাই না? মানে যখন কোন রাষ্ট্র নিরাপত্তার অভাব বোধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা গ্রহণ করে, যখন কোন রাষ্ট্র নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে, এটার জন্য যখন তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়, তখনই সেটাকে কি বলা হয়? সিকিউরিটি ডিলেমা বলা হয়। এখন সিকিউরিটি ডিলেমা, এখন চিন্তা করো, ইন্ডিয়া ইন্ডিয়া যখন 1974-এ নিউক্লিয়ার উইপন্স এর মালিক হলো, তখন আলটিমেটলি কার নিরাপত্তাহীনতার সৃষ্টি হলো? কথা। পাকিস্তানের স্যার। পাকিস্তানের। মানে এই যে, দেখো, তাহলে এই যে পাকিস্তান, তাহলে ইন্ডিয়ার নিরাপত্তা রক্ষা হলো ঠিকই, কিন্তু পাকিস্তানের নিরাপত্তাহীনতার সৃষ্টি হলো। এই ঘটনাকে কি বলা হয়? সিকিউরিটি ডিলেমা। এখন পাকিস্তান কি করবে? কথা বলো। পাকিস্তান এখন কি করবে? পাকিস্তান এখন নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য সেও নিউক্লিয়ার নিউক্লিয়ার উইপন্স এর মালিক কিভাবে হওয়া যায় সেই প্রচেষ্টা চালাবে। যার ফলে দেখো পাকিস্তান কি হয়েছিল, 1998 সালে নিউক্লিয়ার উইপন্স এর মালিক হয়েছিল। যদি ভারত 1974-এ নিউক্লিয়ার উইপন্স এর মালিক না হইতো, তাহলে হয়তো বা পাকিস্তান কি হতো? কথা বলো। নিউক্লিয়ার উইপন্স এর মালিক হইতো না, বা হইলেও অনেক পরে হইতো। তাহলে এক্ষেত্রে দেখো, খেয়াল করো, শোনো এবার, যখন কোন রাষ্ট্র নিরাপত্তার অভাব বোধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা গ্রহণ করে, তখন তার পার্শ্ববর্তী রাষ্ট্র সেটিকে তার নিরাপত্তাহীনতা বলে বিবেচনা, এটিকে নিরাপত্তা দ্বিধা বা সিকিউরিটি ডিলেমা। প্রতিপক্ষ রাষ্ট্র হিসেবে ভেবে নেওয়া রাষ্ট্রটি তখন নিজস্ব শক্তি সামর্থ্য বৃদ্ধি করতে উদ্যোগ নেয়। শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা। শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা। মানে দেখো তো, 1974-এ ইন্ডিয়া যখন পারমাণবিক অস্ত্রের মালিক হলো, তখন পাকিস্তান নিরাপত্তাহীনতার সৃষ্টি হলো। তখন পাকিস্তান কি করলো? ভারতের সমান নিজের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য সেও কি করলো? অস্ত্র উৎপাদন করা শুরু করলো। আর এভাবে শুরু হয় কি, দুটি দেশের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা, যেটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। যার ফলে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1945 সাল থেকে শুরু করে 1991 সাল পর্যন্ত অস্ত্রের প্রতিযোগিতা চলেছিল। যার ফলে বিশ্ব রাজনীতিতে এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল যে কখন বুঝি আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়।
যে কারণে এই যে 45 থেকে 91 পর্যন্ত বিশ্ব রাজনীতির এই যুদ্ধের মতো টান টান উত্তেজনা বিটুইন আমেরিকা এবং রাশিয়া, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কোল্ড ওয়ার, যেখানে অস্ত্রের প্রতিযোগিতা ছিল সবচেয়ে বেশি, যুদ্ধের মতো টান টান উত্তেজনা, কিন্তু কোনো যুদ্ধ নয়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কোল্ড ওয়ার বলা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার কিনা? এবার দেখো, আমরা জানি যে ইউক্রেন, এই যে ইউক্রেন রাষ্ট্রটি, সে দীর্ঘদিন ধরে চাইছে কার সদস্য হইতে, কথা বলো। ন্যাটোর সদস্য হইতে স্যার। ন্যাটোর সদস্য ন্যাটো যদি ইউক্রেন হইতে পারে, তাহলে আলটিমেটলি ইউক্রেনের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার উপর চলে যাবে, কথা বলো। ন্যাটোর ন্যাটোর উপর উপর। স্যার। ফলে এখন ন্যাটো ইউক্রেনকে বলবে যে তোমার নিরাপত্তা রক্ষা করার জন্য কি করতে হবে, তোমার জলসীমায়, তোমার ভূখণ্ডে ন্যাটোর উদ্যোগে সামরিক ঘাঁটি, নৌ ঘাঁটি গড়ে তুলতে হবে। বলতো তখন ন্যাটো, তখন ইউক্রেন তার ভূখণ্ডকে ওপেন করে দিবে কিনা সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য, যার মাধ্যমে রাশিয়াকে, রাশিয়ার উপরে নজরদারি করা যায়, তাই নয় কি, কথা বল। জি স্যার। তাহলে ইউক্রেন যদি ন্যাটো যোগদান করে, ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? কার নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে? রাশিয়ার নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে স্যার। রাশিয়ার নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে। মানে এটা যেন রাশিয়ার কি বলতো, এটা রাশিয়ার জন্য কি সিকিউরিটি ডিলেমা কিনা, কথা জি স্যার, একটা সিকিউরিটি ডিলেমা। ডিলেমা। তাহলে এখন রাশিয়া কি করবে? রাশিয়া এখন যেটা করবে সেটা হলো যে ভবিষ্যতে যাতে ন্যাটোর, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করে রাশিয়ার জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে না পারে, এ কারণে আগে কি করতে হবে, আগেই ইউক্রেনকে আক্রমণ করে ধ্বংস করে দিতে হবে। যখন কোনো একটি পক্ষ তার শত্রু পক্ষকে, শত্রু কোন একটি, যখন কোনো একটি পক্ষ এটা চিন্তা করে যে তার শত্রু পক্ষ তার উপর আক্রমণ করতে পারে, তবে শত্রুপক্ষ নিজের উপর আক্রমণ করার আগেই সে আক্রমণ করে ধ্বংস করে দেয় শত্রুপক্ষ, দ্যাট মিনস ইউক্রেন, ন্যাটো। তাহলে প্রাথমিকভাবে কি, ইউক্রেন, ইউক্রেন তাহলে রাশিয়ার শত্রুপক্ষ, তাহলে এটা কি করতে পারে, ন্যাটোতে যদি যোগদান করে, তাহলে ইউক্রেনের শক্তি অনেক বেশি বেড়ে যাবে। তখন ইউক্রেন কি করতে পারে, রাশিয়ার নিরাপত্তাহীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই ইউক্রেন যাতে ন্যাটোতে যোগদান করতে না পারে, সো ইউক্রেনকে কি করতে হবে, ইউক্রেনকে আক্রমণ করে ইউক্রেনের সাথে রাশিয়ার যে অঞ্চলগুলোর বর্ডার আছে, সেই অঞ্চলগুলো রাশিয়া কি করবে, দখল করে দেবে। তাহলে এই যে ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করার আগেই রাশিয়া ইউক্রেনে আক্রমণ করবে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রিএমটিভ অ্যাটাক। এটাকে কি বলা হয়, প্রিএমটিভ অ্যাটাক। অর্থাৎ শত্রুপক্ষ নিজের উপর আক্রমণ করার আগেই তাকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া, এটাকেই বলা হয় কি, প্রিএমটিভ অ্যাটাক। ধরে নাও তোমার বউ কে বলে তোমার সন্দেহ হইলো, যে তুমি চিন্তা করলা যে আমি তো ঘুমাই, আমার বউ আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে পারে, তখন তুমি কি করবে? তখন তুমি বলো কি করবে, তখন তুমি আগেই বউরে মারিলাম স্যার। আগাই বউরে মেরে ফেলো। অর্থাৎ তখন আর বউ নাই, তখন সে তোমার শত্রু হয়ে গেছে। ওই শত্রুপক্ষ নিজের উপর আক্রমণ করার আগে তাকে আক্রমণ করে ধ্বংস করে দাও, এটাই হচ্ছে প্রিএমটিভ অ্যাটাক। আমি জাস্ট মজা করার জন্য বউ এবং হাজবেন্ড কে দিয়ে বুঝালাম প্রিএমটিভ অ্যাটাক কি, সিকিউরিটি ডিলেমা কি, এটা ক্লিয়ার কিনা তো? জি স্যার, ক্লিয়ার স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। বাকিরা তো কথাবার্তা বলে না। হুম। এবার আমরা পড়বো হচ্ছে জিও পলিটিক্স বা ভূ রাজনীতি। ভূ রাজনীতি কাকে বলে, কে বলতে পারবে?
স্যার, নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে কেন্দ্র করে স্যার যে যদি কোনো রাজনৈতিক একটা পরিসীমা গড়ে ওঠে স্যার, সেটাকে ভূ রাজনীতি বলা যায়। যেমন স্যার বঙ্গোপসাগরকে কেন্দ্র করে স্যার ইন্দো প্যাসিফিক কৌশল বা এটা এটা একটা ভূ রাজনীতির অংশ স্যার। আচ্ছা, ভূরাজনীতি সম্পর্কে আমরা দেখতে পাই যে আমেরিকান একজন রাইটার তিনি একটি কথা বলেছেন, এবং সেই রাইটারের নাম কি? সেই রাইটারের নাম হচ্ছে পার্ল এস বাক। যিনি একজন রাইটার এবং একজন মানবাধিকার কর্মী। পার্ল এস বাক বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ইন আওয়ার চেঞ্জিং ওয়ার্ল্ড, আমাদের এই পরিবর্তনশীল বিশ্বে, নাথিং চেঞ্জেস মোর দেন জিওগ্রাফি। কথা বুঝো, আমি লিখে দিচ্ছি, ইন আওয়ার চেঞ্জিং ওয়ার্ল্ড, ইন আওয়ার চেঞ্জিং ওয়ার্ল্ড, নাথিং চেঞ্জেস মোর দেন জিওগ্রাফি। কে বলেছে কথা? পার্ল এস বাক। ইন আওয়ার চেঞ্জিং ওয়ার্ল্ড, আমাদের এই পরিবর্তনশীল বিশ্বে, নাথিং চেঞ্জেস মোর দেন জিওগ্রাফি। অর্থাৎ আমাদের এই পরিবর্তনশীল বিশ্বে জিওগ্রাফি যেভাবে পরিবর্তন হচ্ছে, তার এর থেকে আর কোনো কিছু বেশি পরিবর্তন হচ্ছে সাথে। ভূরাজনীতির ইংরেজি হচ্ছে জিও পলিটিক্স। জিও পলিটিক্স, এই জিও পলিটিক্স শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। এই জিও পলিটিক্স শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, মাথা রাখবে। জিও পলিটিক্স কিন্তু আমাদের প্রেরিত আছে, যার একটা হচ্ছে জিও। জিও অর্থ কি? জিও অর্থ ল্যান্ড বা আর্থ। অন্যটি কি? অন্যটি হচ্ছে পলিটিক, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে পলিটিক্স। খেয়াল করুন, জিওপলিটিক্স শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার একটি হচ্ছে জিও, যার অর্থ কি ল্যান্ড বা আর্থ। অন্যটি হচ্ছে পলিটিক, যার অর্থ হচ্ছে পলিটিক্স। অন্যটি হচ্ছে পলিটিক, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে পলিটিক্স। তাহলে দেখো, ল্যান্ড মানে ভূমি, আর্থ মানে ভূমি, দ্য আর্থ মানে পৃথিবী। আবার শুনবে, ল্যান্ড মানে ভূমি, আর্থ মানে ভূমি, দ্য আর্থ মানে পৃথিবী, অনলি আর্থ মানে ভূমি। আর পলিটিক্স মানে কি? রাজনীতি। তাহলে এটা ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়ালো? ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ালো ভূমিকে কেন্দ্র করে যে রাজনীতি, সেটা ভূ রাজনীতি। আবার শুনবে, ভূমিকে কেন্দ্র করে যে রাজনীতি, সেটাই কি? সেটাই ভূ রাজনীতি। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির পরিভাষায় কোন একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান, শুনবে আবার, কোন একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এবং তার ভৌগোলিক প্রয়োজনের উপর ভিত্তি করে যে রাজনীতি, বিশেষত যে পররাষ্ট্রনীতি গড়ে ওঠে, সেটাকে কি বলা হবে? ভূ রাজনীতি। এবার শুনবো, কোন একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এবং তার ভৌগোলিক প্রয়োজনের উপর ভিত্তি করে যে রাজনীতি, বিশেষত যে পররাষ্ট্রনীতি গড়ে উঠবে, সেটাকে কি বলা হবে? সেটাকেই বলা হবে ভূ রাজনীতি। এখন আসো, আমরা যদি স্যান মেরিনো এই রাষ্ট্রটির কথা যদি বলি, এই রাষ্ট্রটি কোন রাষ্ট্রের মধ্যে অবস্থিত বলতো? ইতালির মধ্যে অবস্থিত। এটা বেশি।
তাহলে এই রাষ্ট্রটি যে ইতালির মধ্যে অবস্থিত, তাহলে এই রাষ্ট্র কি ইতালির বিরুদ্ধে যায় এমন কোন পররাষ্ট্র নীতিতে অবতীর্ণ হতে পারবে কি? না স্যার। পারবে না স্যার। পৃথিবীর এমন কোন দেশের সাথে এমন কোন চুক্তি কি স্যান মেরিনো ভ্যাটিকান সিটি করতে পারে কিনা যা ইতালির স্বার্থের সাথে সাংঘর্ষিক? না না। স্যার, পারবে না। তাহলে ইতালি বলো স্যান মেরিনো বলো, যখন তারা কোনো দেশের সাথে পররাষ্ট্র নীতি গ্রহণ করবে, কোন ইস্যুতে যখন তারা একমত হইবে অন্য রাষ্ট্রের সাথে, তখন সবসময়ের জন্য কি করতে হবে কথা বলো, ইতালির স্বার্থকে মাথায় রেখে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্কে আবদ্ধ হইতে হবে। যে কারণে বলা হচ্ছে যে, ওই দেখো তো, এই ভ্যাটিকান সিটির পররাষ্ট্রনীতি, স্যান মেরিনোর পররাষ্ট্রনীতি গড়ে উঠছে তাদের কিসের উপর ভিত্তি করে কথা বলো? ভৌগোলিক অবস্থানের উপর স্যার। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে গড়ে উঠছে। এই কারণে বলা আছে, কোন একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এবং তার ভৌগোলিক প্রয়োজনের উপর ভিত্তি করে যে রাজনীতি, বিশেষত যে পররাষ্ট্রনীতি গড়ে উঠবে, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে ভূ রাজনীতি। এখন দেখো, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের তিন দিক দিয়ে বলো তো ইন্ডিয়া কিনা? জি স্যার। ইন্ডিয়া। একদিক দিয়ে কি কথা বলো? বে বঙ্গোপসাগর স্যার। অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল, আচ্ছা সংক্ষেপ বে অফ বেঙ্গল। প্লাস কোন দেশ কথা বলো? মায়ানমার। মিয়ানমার। এখন আসো, যেহেতু আমাদের 32টি জেলার সাথে ভারতের কি রয়েছে, বর্ডার আছে, ভারতের 5টি রাজ্যের সাথে আমাদের কি রয়েছে, সীমানা রয়েছে। এখন ভারত তো আমার থেকে শক্তিশালী দেশ, তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, আমরা বিশ্বের যখন কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক আবদ্ধ হব, তখন আমরা খেয়াল রাখবো ভারতের স্বার্থকে খেয়াল রাখবো। অর্থাৎ আমাদের গৃহীত বা গ্রহণ করা পররাষ্ট্রনীতির কারণে ভারতের নিরাপত্তাহীনতার সৃষ্টি হচ্ছে কিনা। ভারতে যদি নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়, তখন ভারত আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে কি করবে কথা বলো, ক্ষতিগ্রস্ত করার বা সেগুলোকে তোমার উত্তপ্ত করার জন্য প্রচেষ্টা চালাবে। তাহলে আমরা যখন পররাষ্ট্রনীতি প্রণয়ন করি, তখন অবশ্যই ভারতের স্বার্থের কথাকে মাথায় রেখে আমরা কি করি, পররাষ্ট্রনীতি গ্রহণ করি। এ কারণে বলা হচ্ছে যে, কোনো একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এবং তার ভৌগোলিক প্রয়োজনের উপর ভিত্তি করে যে রাজনীতি, বিশেষত যে পররাষ্ট্রনীতি গড়ে উঠবে, সেটাকে কি বলা হবে, ভূ রাজনীতি। এখন আসো, দেখো ইন্ডিয়া কি চাই? ইন্ডিয়া চাই বাংলাদেশ যাতে কোন দেশ নির্ভর না হয়ে পড়ে কথা বল, চীনা নির্ভর হয়ে না। আর আমরা কি চাই? আমরা চাই ভারতের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি চীনের সাথে সম্পর্ক আমরা জোরদার করতে চাই। চীনের সাথে সম্পর্ক আমাদের যত ভালো হবে, তত বেশি ভারত চাপের মধ্যে থাকবে এবং ভারত তখন খবরদারিমূলক আচরণ করতে ভয় পাবে। কারণ এই যে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুতে ভারতীয় চাপ, ভারতীয় আধিপত্যবাদ কমানোর জন্য আমরা চীনের সাথে ক্রমান্বয়ে কি হচ্ছি, সম্পর্কে গভীর সম্পর্কে আবদ্ধ হচ্ছি। এই স্ট্র্যাটেজি হচ্ছে কি, জিও পলিটিক্স বা ভূ- এখন খেয়াল করো, এখন খেয়াল, এটা তো আমি এই জিনিসটা বুঝাইলাম। এখন তুমি যদি বলো যে চীন, চীনের যে 70% যে বাণিজ্য, টোটাল বাণিজ্যের 70% বাণিজ্য, এই বাণিজ্যটা পরিচালিত হয় একটা প্রণালী দিয়ে। সেই প্রণালীর নাম কি কথা বলো তো? স্যার, মালাক্কা। মালাক্কা স্ট্রেট। মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালী। এবার দেখো তো, মালাক্কা প্রণালীর আশপাশ দিয়ে কে আছে কথা বলো? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আছে, তাই না? জি দক্ষিণ স্যার। পূর্ব এশিয়ার দেশগুলো আছে। কারণ চীন যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করে ফেলায়, তাহলে চীনের এই 70% বাণিজ্য মালাক্কা প্রণালী দিয়ে পরিচালনা করা অসম্ভব হয়ে উঠবে কিনা কথা বলো। অবশ্যই স্যার। কারণ দেখো যে, পূর্ব এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি? দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হচ্ছে আসিয়ান জোটকে সমর্থন দেওয়া। কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশই হচ্ছে বর্তমানে আসিয়ানের সদস্য। মানে যেহেতু এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উপরে আছে কে, চীন, তাহলে যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে আসিয়ান জোটের সাথে সম্পর্ক ভালো করে, যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আমেরিকা তার বিনিয়োগ বৃদ্ধি করতে পারে,
আমেরিকার বিভিন্ন কোম্পানি যদি এখানকার বিভিন্ন কাজগুলো পায়, তাহলে দেখবে যে এই এলাকার উপরে আমেরিকার আধিপত্য সৃষ্টি হবে। ভবিষ্যতে যদি চীনের সাথে আমেরিকা যুদ্ধ বাঁধে, তাহলে এই এলাকা থেকে আমেরিকা চীনের সাথে যুদ্ধ করতে পারবে, খুব দ্রুতই চীনকে আক্রমণ করতে পারবে। এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করার জন্য আসিয়ান জোটকে সমর্থন দেওয়া এবং এই সমর্থন দেওয়ার মাধ্যমে চীনকে চাপের মধ্যে রাখা, দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের এই কৌশলকে বলা হবে জিওপলিটিক্স বা ভূ রাজনীতি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। এখন চীন কিন্তু এটা বুঝে। চীন বুঝে কি, আমেরিকা চায় আমার এই বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে। তাহলে চীন কি করবে? চীন যেটা করবে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ইস্যুতে চীন এমন কৌশল অবলম্বন করবে যাতে করে তারা কখনোই আমেরিকার কথায় না উঠে বসে, বরং আমেরিকার প্রভাব এই এলাকা থেকে সরে যায়। এ কারণে দেখবে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বর্তমানে চীন পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করতেছে, সেই দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে ঋণ প্রদান করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 2020 সালে 2020 সালে চীনের উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম কি RCEP। যেখানে আছে যেখানে আছে আসিয়ানভুক্ত 11টি দেশের মধ্যে পূর্ব তিমুর ছাড়া 10টি দেশ আছে। কে? চীন আছে। কে? অস্ট্রেলিয়া আছে। কে? নিউজিল্যান্ড আছে। কে? জাপান আছে। কে? সাউথ কোরিয়া। তাহলে দেখো, যে মুক্ত বাণিজ্য চুক্তি, তাহলে এখানে এক দেশের পণ্য আরেক দেশে ঢুকবে, অবাধে ঢুকবে। তাই চীন যত কম দামে পণ্য সরবরাহ করতে পারে, পৃথিবীতে আর এত কম দামে আর কেউ পণ্য সরবরাহ করতে পারে না। মানে এই মুক্ত বাণিজ্য চুক্তি RCEP চুক্তির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান ভুক্ত 11টি দেশের মধ্যে এই 10টি দেশে বলতো কার কর্তৃত্ব সৃষ্টি হবে, কার পণ্যের আধিপত্য সৃষ্টি হবে? চীনের পণ্যের আধিপত্য সৃষ্টি হবে। এভাবেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উপরে চীন তার নিজের প্রভাব সৃষ্টি করে এই এলাকা থেকে মার্কিন প্রভাব কমাতে চায় এবং মালাক্কা প্রণালী নির্বিঘ্নে ব্যবহার করতে চায়। চীনের এই কৌশল বা RCEP চুক্তি স্বাক্ষর করা সবই হচ্ছে ভূ রাজনীতির। তোমরা কি বুঝতে পারলা কিনা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার। আচ্ছা, বুঝতে যদি পারো তাহলে এবার আসো, আমরা ভূ রাজনীতির মধ্যে আসলে আর কি কি পড়বো। ভূরাজনীতির মধ্যে আমাদের অনেক কিছু পড়তে হবে, সেটা আমি এক এক করে একটু লিখি, তারপর আমরা আলোচনায় যাব। তবে আজকে না, যেটা আগামীকালকের ক্লাসে। দেখো, আমরা ভূরাজনীতির মধ্যে সবার আগে দেখো কি পড়বো। পড়বো হচ্ছে আমরা টেরিটোরিয়াল সি। আমরা পড়বো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ভূরাজনীতির মধ্যে আমরা পড়বো আইসি, কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল স্লোপ, গ্লোবাল কমন্স, সি পাওয়ার থিওরি, হার্টল্যান্ড থিওরি, রিমল্যান্ড থিওরি, ওয়ার্ড IPS, ইন্দো প্যাসিফিক স্কিম। এগুলো হচ্ছে আমাদের ভূ রাজনীতি মধ্যে পড়তে হবে। দেখো, পাবলিক সার্ভিস কমিশন শুধু জিওপলিটিক্স দিয়ে তার দায়িত্ব শেষ করে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই কোয়াড থেকে প্রশ্ন আসছে, IPS থেকে প্রশ্ন আসছে, আমরা দেখতে পাই প্রশ্ন আসছে গ্লোবাল কমন্স থেকে প্রশ্ন আসছে। এগুলো দেখবো যে এই সকল জায়গাতে প্রশ্ন আসছে।
তাহলে এই যে থিওরি, যেটা সি পাওয়ার থিওরি, হার্টল্যান্ড থিওরি, রিমল্যান্ড থিওরি, কোয়াড আইপে, যেগুলো সবই আমাদের পড়তে হবে। শুধু জিওপলিটিক্স পড়ে চলে গেলাম, আর কিছু পড়লাম না, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন উত্তর করে আসতে পারবো। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকো, আমি ক্লাস আপলোড করি, আগে ইয়ে কিনি, জায়গা কিনি, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তো ভালো আছি।